ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার চারপাশের শহর হঠাৎই ফাঁকা হয়ে গিয়েছে। কোনো মানুষ নেই, কোনো নিয়ম নেই, শুধু ভয়ঙ্কর কিছু খেলা, যেখানে হেরে গেলেই মৃত্যু। এটাই অ্যালিস ইন বর্ডারল্যান্ডের একটা রহস্যময় জগৎ, যেখানে টিকে থাকার একটাই উপায়, তা হলো গেমে জিততে হবে। কিন্তু এই গেমগুলো কারা বানিয়েছে? সিরিজের মেইন লিড আরিসু আর তার বন্ধুরা এখানে কিভাবে এসেছিল? আর আপনাদের যাদের স্কুইড গেম দেখতে ভালো লেগেছে, তাদের তো অবশ্যই এই সিরিজটা ভালো লাগবেই। এটি স্কুইড গেমের থেকে কোনো অংশে কম নয়। তো এই ভিডিওটিতে আমরা অ্যালাইস ইন বর্ডারল্যান্ড সিজন 1 এর 2টি এপিসোড বিশ্লেষণ করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। কাহিনীর শুরুতেই আমরা এই সিরিজের মেইন ক্যারেক্টার আরিসুকে দেখতে পাই, যে বর্তমানে ভিডিও গেম খেলতে ব্যস্ত ছিল। তখনই তার বড় ভাই এসে তাকে ছোট বড় কথা শোনাতে শুরু করে। তার কথা থেকে আমরা জানতে পারি যে আরিসু জব ইন্টারভিউ দিতে যেতে চাইতো না, এই কারণে তার বাবাও তার উপর অখুশি ছিল। এইসব কথায় আরিসু হার্ট হয়। ও নিজের রুম থেকে বেরিয়ে আসে। ও তার বাবাও তখন তাকে বলে যে কাজ বাজ না করলে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে। এসব কারণে আরিসু বাড়ি থেকে বেরিয়ে যায়। ও নিজের সেলফোন দিয়ে নিজের সবচেয়ে কাছের 2 বন্ধুকে মেসেজ করে। সিরিজের এই পর্যায়ে এসে আরিসুর সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে একজনকে দেখানো হয়। তার নাম কারুবে, যে তখন তার বসের বউয়ের সঙ্গে ইন্টিমেট হচ্ছিল। আর তখনই তার বস সেখানে চলে আসে এবং কারুবেকে খুব জোরে ঘুষি মারে এবং তাকে কাজ থেকে বের করে দেয়। এরপর স্টোরি শিফট হয় আরিসুর অন্য কাছের বন্ধু চোতাকে দেখিয়ে। চোতা একটি আইটি কোম্পানিতে চাকরি করত। চোতা ও তার মায়ের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না। যাই হোক, পরের দৃশ্যে 3 বন্ধুকে একটি জনবহুল ভিড়ভাট্টাওয়ালা রাস্তায় দেখানো হয়, যেখানে তারা একটি ওয়ালের পাশে দাঁড়িয়ে স্মোক করছিল এবং একে অপরের পিসড অফ লাইফ নিয়ে আলোচনা করছিল। কারুবে এবং চোতা আরিসুকে তার বাড়ি ছেড়ে চলে আসার জন্য কংগ্রাটস করে। এমনকি কারুবে আরিসুকে নিজের কাঁধের উপর বসিয়ে পুরো রাস্তার মাঝখানে নিয়ে যায় সেলিব্রেট করার জন্য। এমনটা করার সময় আকাশে বাজি ফাটছিল এবং হঠাৎই সিগন্যালও খুলে যায়, যার ফলে কিছু গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন তারা পুলিশের হাত থেকে পালানোর জন্য একটা পাবলিক টয়লেটে একসঙ্গে ঢুকে পড়ে। কিন্তু হঠাৎই কারেন্ট চলে যায় এবং সব কোলাহল, গাড়ির আওয়াজ সবকিছুই থেমে যায়। এমনকি তাদের মোবাইল ফোনগুলো কাজ করা বন্ধ করে দেয়। এরপর তারা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ও দেখে সমস্ত শহরের লোকজন, গাড়ির ভিড় এক নিমিষে উধাও হয়ে গিয়েছে। পুরো শহর নির্জন, যেন কোনোদিন কেউ কখনোই ছিল না তারা 3 বন্ধু ছাড়া। স্বাভাবিকভাবেই এসব দেখে 3 জনই খুব হতভম্ব হয়ে পড়ে। কারুবে ছুটতে তার কাজের জায়গায় পৌঁছায় তার প্রেমিকাকে দেখার জন্য, কিন্তু সেখানেও কেউ ছিল না। এমনকি চোতা যখন নিজের অফিসে যায় দেখার জন্য, সেখানেও কেউই ছিল না। আর আরিসু সেই মেইন রোডেই বসেছিল, কারণ সে অলরেডি বাড়ি ছেড়ে চলে এসেছিল। এরপর 3 বন্ধু এক জায়গায় হয় এবং সেই রাস্তার মাঝখানে রাত হওয়া অবধি বসে থাকে। ওই পরিস্থিতির সম্ভাব্য কারণ নিয়ে ডিসকাশন করতে শুরু করে। এমন সময় হঠাৎই একটা বিল্ডিং এর আলো জ্বলে ওঠে ও পুরো অন্ধকার শহরে একটি মাত্র বিল্ডিং এ আলো জ্বলতে দেখে তারা 3 জনই খুব অবাক হয়ে যায়। আর সবচেয়ে আশ্চর্যের কারণ হলো ওই বিল্ডিং এর আলোতে লেখা ছিল গেম শুরু হতে চলেছে। তো এখানে কোন গেমের কথা বলা হচ্ছিল? এরপর তারা সেই ইন্ডিকেশন অনুযায়ী জিএমই নামক একটি হোটেলে পৌঁছায়, যেখানে তাদের সামনে রেড কালারের দরজাওয়ালা একটা লিফট ছিল এবং তার পাশেই ছোট মোবাইল ফোন পড়েছিল, যেখান থেকে তারা একটা করে মোবাইল ফোন তুলে নিয়েছিল। আর ফোনগুলো হাতে নিতেই তার স্ক্রিন জ্বলে ওঠে এবং লেখা আসে যে গেমের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে ও গেমটি শুরু হতে আর মাত্র 2 মিনিট বাকি আছে। এর মধ্যেই কিবুকি নামের একটি মেয়ে এসে হাজির হয় ও বলে যে বেঁচে থাকতে হলে তাদের এই গেমটা খেলতেই হবে, আর একবার গেমে এন্ট্রি হয়ে গেলে ফিরে যাওয়ার কোনো পথ নেই। কিন্তু আরিসুরা তা বিশ্বাস করে না। তাদের বিশ্বাস করানোর জন্য শিবুকি চোতার আইডি কার্ড নিয়ে দরজা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে ও সঙ্গে সঙ্গে
তাতে একটা লেজার বিম এসে হিট করে। তো কেউ যদি হোটেল থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে তবে সে মারা পড়বে। ইতিমধ্যে আরো একজন আননোন মেয়ে এসে হাজির হয়, যাকে তারা একটা মোবাইল ফোন ধরিয়ে দেয়, যার মানে এই গেমটাকে টোটাল 5 জন খেলতে চলেছিল। ওই গেমটার নাম ছিল লাইফ অ্যান্ড ডেথ। যার পরে তারা লিফটে উঠে 6th ফ্লোরে চলে আসে ও একটি রুমে প্রবেশ করে। রুমটি সম্পূর্ণ খালি ছিল, কিন্তু তাতে 2টি দরজা ছিল, আর গেমের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সঠিক দরজাটি তাদের বেছে নিতে হতো। একটি দরজাতে লাইফের সিম্বল আঁকা ছিল, তো অন্যটিতে ডেথের সিম্বল ছিল। তো এবার তাদের সামনে 2টো অপশন ছিল, তবে কোনটি সঠিক তা তাদের জানা ছিল না। এখন সদ্য আগত মেয়েটি লাইফওয়ালা দরজা খুলে অন্য রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই লেজার বিম এসে তার মাথা এফোর করে দেয়। এর ফলে অন্যরা বুঝে যায় যে ডেথওয়ালা দরজাটা সেফ। তাই সময় থাকতে থাকতে তারা সেই দরজা দিয়ে অন্য রুমে চলে যায় এবং আগের রুমটিতে আগুন লেগে যায়। আরিসু ও তার বন্ধুরা বুঝতে পারে যে গেমে ভুল হলে প্লেয়ার্স সত্যি মারা যাচ্ছে। এটা উপলব্ধি করতে পেরে তারা খুবই ভয় পেয়ে ঘাবড়ে যায় ও শিবুকির সঙ্গে তাদের আর্গুমেন্ট শুরু হয়ে যায়। কানুবে তাকেই ডোর চয়েস করতে বলছিল, কিন্তু শিবুকি তা করতে রাজি ছিল না। এরপর আবার আরিসু ডেথওয়ালা রুম বেছে নেয় এবং সময় থাকতে থাকতে সেফলি তারা অন্য রুমে প্রবেশ করে। এবার আরিসু রিয়েলাইজ করে যে গেমটা দেখতে যতটা সিম্পল ততটাও সাধারণ নয়। যেহেতু আরিসু ভিডিও গেম খেলতে খুবই পারদর্শী ছিল, তাই সে এই গেমের প্যাটার্ন বুঝতে পেরে যায়। সে দেখে যে রুমটার 1 বর্গ মিটারে 9টা করে টাইলস লাগানো। তাছাড়া হোটেলের সামনে 4টে BMW দাঁড়ানো ছিল, যেগুলো লম্বায় প্রায় 4 মিটার। এসবের সাহায্যে সে ওই বিল্ডিং এর ডায়ামিটার বের করে এবং বিল্ডিং এর একটি নকশা তৈরি করে। সে বলে যে বিল্ডিংটা পুরোপুরি বর্গাকার, সে অনুযায়ী টোটাল 9টা রুম হবে এবং তারা অলরেডি 2টো রুম পার করে এসেছে। তো আরিসুর বানানো নকশার সাহায্যে তারা একের পর এক বাকি 5টা রুম সঠিকভাবে পার করে যায়। কিন্তু লাস্ট রুমে এসে আরিসু কনফিউজড হয়ে যায়, কারণ সে যে নকশা বানিয়েছিল তাতে সব রুমের শেষ হয়ে যাওয়ার কথা ও যে ডিরেকশনে বাইরে যাওয়ার একটা দরজা থাকার কথা সেদিকে কোনো দরজাই ছিল না। তাই সে চোতার থেকে তার ফোনটা নিয়ে রুম নাম্বার 1-এ বসে যে ভিডিও বানিয়েছিল তা দেখতে শুরু করে এবং লক্ষ্য করে যে প্রথমে মেয়েটা যে রুমে গিয়েছিল সেটি একটি ছোট্ট রুম, মানে একটি রুমের হাফ হলে আর একটা রুম কোন ডিরেকশনে তা সে বুঝতে পেরে যায় এবং সময় থাকতেই সে সঠিক দরজা খুলে রুমে প্রবেশ করে, কিন্তু চোতার পায়ে আগুন লেগে গিয়ে পুড়ে যায়। এরপরে তারা সিঁড়ি দিয়ে নেমে হোটেল থেকে বেরিয়ে আসে ও গেমটি জিতে যাওয়ার জন্য একটি চিড়ের কার্ড অর্থাৎ ক্লাব কার্ড পায় ও ফোনে নোটিফিকেশন আসে যে তারা গেমটি জিতে গিয়েছে এবং তারা 3 দিনের জন্য ভিসা পেয়েছে। আর তখনই এখানে বিধ্বস্ত অবস্থায় একটা লোক চলে আসে ও সে বলে যে সে আর এই গেম খেলতে চায় না, এমনিতেও আজ তার ভিসার লাস্ট দিন। আর এমনটা বলতেই একটা লেজার এসে তাকে মেরে দেয়। সেই সঙ্গে আরিসুদের সঙ্গে সঙ্গে আমরা ভিউয়ার্সরাও দ্বন্দ্বে পড়ে যাই যে তারা আসলে কোথায় আছে, এই গেমটাকে কে পরিচালনা করছে, ভিসা শেষ হলে তাদের সঙ্গে কি হবে, আর এসবের পেছনের উদ্দেশ্যই বা কি। এর পরের দৃশ্যে সিরিজের একটা মেইন লিড ক্যারেক্টার উসাকিকে দেখানো হয়, যে একটা বিল্ডিং এর উপর দাঁড়িয়ে গেমের অন্য প্লেয়ার্সদের লেজারের সাহায্যে মারা পড়তে দেখে। আর এখানেই শেষ হয়ে যায় অ্যালাইস ইন বর্ডারল্যান্ড সিরিজের এপিসোড 1। এপিসোড 2 এর প্রথম দৃশ্যে ওসাকির ব্যাক স্টোরির একটু ঝলক দেখানো হয়, যেখানে সে তার বাবার সঙ্গে রক ক্লাইম্বিং করছিল। আর সেখান থেকে স্টোরি সোজা প্রেজেন্টে চলে আসে, মানে এপিসোড 1 এর লাস্ট সিনে। তখন তার হাতে একটি কার্ড ছিল, তার মানে সেও কোনো না কোনো গেম জিতেছিল। পরের দিন সকালে আরিসুকে দেখানো হয়, সে একটা গাড়ি স্টার্ট করানোর ট্রাই করছিল, কিন্তু গাড়িটি কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। ইভেন সে দেখতে পায় গাড়ির মধ্যে কিছু সবজি পড়ে আছে, যা পুরোপুরি পচে গিয়েছে। দেখে মনে হচ্ছিল 7-8 দিনের বাসি সবজি। বিট শকিং, কারণ তারা তো সবে একদিন হলো এই রেলমে এসেছে। যাই হোক, পরের দৃশ্যে আরিসু একটি শপিং মলে তার বন্ধুদের কাছে যায়। তারা সেখান থেকে কিছু খাবার নিয়ে একসঙ্গে বসে খায় ও তারপরে শিবুকি চোতার ক্ষতস্থানে ড্রেসিং করে পট্টি বেঁধে দেয়, কারণ আগের রাতে গেমে
তার পুরো পা জ্বলে গিয়েছিল। পরের দিন তারা নিজেদের মধ্যে ডিসকাশন করে যে এসব আসলে হচ্ছিলটা কি। তখন শিবুকি বলে যে সে এর আগেও একটি গেম খেলেছে আর ওই গেমে সেই একমাত্র বেঁচে ফিরেছে। তার কথার উত্তরে আরিসু বলে যে আমরা তো এখানে আসার পরে রাত অবধি বসেছিলাম, আর যখনই গেম শুরু হয়েছে তখনই তুমি এসেছো। সে ওই কার্ডগুলোর পেছনের রহস্যও বলে, যেমন যদি চিরের কার্ড আসে তাহলে তার টিম বেঁধে খেলতে হবে, যদি ইট আসে তাহলে কোনো ফিজিক্যাল স্ট্রেংথওয়ালা গেম হবে, আর যদি হুকুম আসে তাহলে ফিজিক্যাল স্ট্রেংথের সঙ্গে সঙ্গে টিমেরও দরকার পড়বে, আর যদি হার্ট আসে তাহলে তার হৃদয় দিয়ে খেলতে হবে, নিজের হৃদয়ের বাজি লাগিয়ে গেমটাকে জিততে হবে। আর নাম্বার হিসেবে যদি ধরা হয় তাহলে যত নাম্বার বাড়বে তত গেম ডিফিকাল্ট হবে। একদিকে আরিসু ও কারুবেগ গেমে ছিল, অন্যদিকে শিবুকি চোতার মাইন্ড ওয়াশ করছিল যাতে নেক্সট গেমে তাকে ইউজ করে শিবুকি গেম জিততে পারে। এই এপিসোডের পরের দৃশ্যে আমরা চোতার পাস্ট লাইফের একটা ঝলক দেখতে পাই, যেখানে চোতার মা তাকে একজন হোলি ম্যানের কাছে নিয়ে যায় এবং সেই হোলি ম্যান তার মাকে ফিজিক্যালি এক্সপ্লয়েট করত টাকা ও গ্রেট ফিউচারের পরিবর্তে। ছোট্ট চোতার মনে এটা একটা গভীর ছাপ ফেলেছিল। অন্যদিকে গেম স্টার্ট হয়ে যায়, যেখানে ঘোড়ার মাস্ক লাগানো কিছু মানুষ প্লেয়ার্সদের শুট করে মেরে ফেলছিল। তো গেমের নিয়ম অনুযায়ী সময় থাকতে প্লেয়ার্সদের ওই শিকারীর হাত থেকে বাঁচতে হবে এবং সেফ জোনে যেতে হবে। যদি তারা টাইম মতো সেফ জোনে না যেতে পারে তাহলে পুরো বিল্ডিংটাই ব্লাস্ট হয়ে যাবে। তো কিছু লোক যারা আগেও গেমটি খেলেছিল তারা আরিসু ও কারুবেকে হেল্প করে। এখানে আগুনি নামের লোকের সঙ্গে শিকারীর একটা জোরালো ফাইট হয়, যেখানে কারুবেও জখম হয়ে যায় এবং হাতাহাতির মধ্যে তার পেটে ছোড়া ঢুকে যায়। অন্যদিকে আরিসু একটি মাস্ক লাগানো পার্সনকে দূর থেকে একটি দরজায় গুলি করতে দেখে। ও বুঝতে পারে যে ওই দরজার পেছনেই রয়েছে সেফ জোন। তো আরিসু সুযোগ বুঝে ওই দরজার সামনে পৌঁছে যায়, আর তখন সুনতারো সেখানে চলে আসে। সুনতারো বুঝতে পেরেছিল বিষয়টা। পর তারা দুজনেই একসঙ্গে রুমে প্রবেশ করে, কিন্তু এত সহজে সব মিটতে পারে না। তো একজন শিকারী অলরেডি রুমের ভিতরে ছিল, যে ওই রুমটাকে ভেতর থেকে গার্ড করছিল, আর সে এসে আরিসুকে ধরে নেয়। কিন্তু সুনতারো আরিসুকে কোনো হেল্প করে না। যেখানে গেমটি স্টপ করার জন্য দুটো সুইচ ছিল এবং সেই সুইচ দুটো অপোজিট দেওয়ালে লাগানো ছিল এবং গেমটি থামাতে হলে একসঙ্গে দুটো সুইচ চাপতে হতো। তখন আরিসু চিৎকার করে বলে যে সে সেফ জোন খুঁজে পেয়েছে, কিন্তু গেমটা থামাতে হলে আরো একজন লাগবে। আর সে কথা ওসাকি শুনে নেয় এবং একজন রক ক্লাইম্বার হওয়ার দরুন সে খুব সহজে বিল্ডিং চড়ে সেই রুমে পৌঁছে যায়। কিন্তু আরিসুকে আবার ওই শিকারী অ্যাটাক করে দেয়। আরিসু যেমন তেমন ভাবে তাকে আবারও ছাড়িয়ে দেয় এবং সেও ওসাকি মিলে একসঙ্গে সময় থাকতে সুইচটা টিপে দেয় এবং গেমের কাউন্টডাউন থেমে যায়। আর তখনই আমরা শিকারীর মাস্ক ছাড়া মুখ দেখতে পাই। তো তারাও সাধারণ মানুষ ছিল, শিকারীদেরও খেলার জন্য প্রেশারাইজড করা হয়েছিল। আর তখনই শিকারীর গলায় লাগা কলার ব্যান্ডটা ব্লাস্ট করে যায় এবং শিকারীটি তৎক্ষণাৎ মারা যায়। অন্যদিকে কারুবেকে দেখানো হয় যে একটা ওয়াকি টকিতে একটা মেসেজ শুনতে পায়, কেউ তো বিচে যাওয়ার জন্য ডাকছে। কারুবে কন্টাক্ট করার চেষ্টা করে, কিন্তু পরিবর্তে কোনো রিপ্লাই পায় না। আর এমনই সাসপেন্সের মধ্যে দিয়ে এপিসোড 2 শেষ হয়ে যায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের একটু ভালোবাসা ও মানবতা আমাদের মতো ক্রিয়েটারদের অনেক মনোবল যোগায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।